বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের বাংলাদেশের সাবেক উপদেষ্টা রেজওয়ানা সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যের পরে বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে সেই নির্বাচন নিয়ে নতুন কোনো আর শঙ্কা থাকার সুযোগ নেই। একজন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিরপেক্ষ সরকার দাবি করে বাংলাদেশের জনগণের জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন সেই কথা বলেছিলেন, সেই সরকারের উপদেষ্টা যখন স্পষ্ট করে বলেছেন নারীদের প্রসঙ্গ কথা বলতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকেই স্পষ্ট যে জামাত ইসলাম সর্বোচ্চ জনপ্রিয় হওয়ার পরেও 11 দলীয় জোটকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যে কোথায় হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু গতকালকের রেজওয়ানার বক্তব্যের পরে স্পষ্ট হলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা মূলত হয়েছে সরাসরি সরকারের যারা তৎকালীন সময়ে দায়িত্বে ছিলেন তার মধ্যে একটি বড় ধরনের সিন্ডিকেট, হতে পারে ফুল টিম সরকার সহ সিন্ডিকেট, হতে পারে রেজওয়ানাদের মতো কিছু ব্যক্তি যারা এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত। আপনারা নাম শুনছেন ডিপ স্টেট, কিন্তু ডিপ স্টেটটা আসলে কি? এটা খায় না মাথায় দেয়? এটা কোত্থেকে এসেছে? কারা এটা করছে? এ নিয়ে কিন্তু জনমনে বেশ প্রশ্ন রয়েছে। এই ডিপ স্টেট গতকালকের রেজওয়ানার বক্তব্যের পরে ক্লিয়ার হলেন। ডিপ স্টেট মানে এরাই কলাকৌশলী করে এদের সাথে যে টিম রয়েছে সেই টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখান থেকে প্রভাব বিস্তার করলে একটা জায়গায় একটা দলকে রাষ্ট্র ক্ষমতায় আসতে বাধা প্রদান করা যায়, চেপে ধরে রাখা যায়, তারাই সেই কাজগুলো করেছে। আজকের সেই রেজওয়ানার বক্তব্যের পরে আমি স্পষ্ট করেই বলতে পারি, নির্বাচনের কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং সেখান থেকে একটি নারী বিদ্বেষী মানে তাদের সোকল্ড যে তারা বর্ণিত করেছিলেন এবং সেটা দিয়ে সারা বাংলাদেশে হৈহুল্লোড় তৈরি করেছিলেন। মূল উদ্দেশ্যটাই ছিল একটা প্ল্যানের অংশ হিসাবে, কারণ তার বক্তব্যের সাথে আপনি লিঙ্ক খুঁজেন। ওনার বক্তব্য হচ্ছে নারী, আর আমিরে জামাতের যেই হ্যাক যেটা হয়েছে আইডি, সেখানেও পোস্টের ইস্যুটা ছিল নারী। এই নারীদের সাথে তারা জনগণকে প্রতারিত করে যখন দেখেছে যে বাংলাদেশের সমগ্র নারীরা ভোট দিচ্ছে জামাত ইসলামে এবং এই জোটে, তখন সেই জামাত ইসলামের জোটকে এবং এই 11 দলকে ছোট করে দেখার জন্যই সেখানেও নারী বিষয়টাকে টেনে এনে নির্বাচনের কয়েকদিন আগে এই অপকর্মটি করেছে। এবং দেখেছেন যে সেখানে সরাসরি বঙ্গভবনের একজন কর্মকর্তা তদন্তে বের হয়ে এসেছিল যে তিনি জড়িত, এবং সে বিষয়টিও কিন্তু এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা এখন আর নতুন করে আগায়নি, এবং সেটা কিন্তু শেষ ওই জায়গায়। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন সময় বলেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন উপদেষ্টা সরাসরি সম্পৃক্ত এই নির্বাচনটাকে নষ্ট করার জন্য। সেই কয়েকজন উপদেষ্টা নিয়ে কিন্তু জামাত ইসলাম সহ তারা কিন্তু প্রতিবাদও করেছিলেন যে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু উপদেষ্টা রয়েছে। তারপরেও অনেকেই নির্বাচন সুষ্ঠু হোক, পরবর্তীতে বাংলাদেশের সেই ফ্যাসিবাদের পুনর্জাগরণ না হোক, এ জাতীয় স্বার্থের কারণে সবাই মিলে নির্বাচনের পথেই কিন্তু পা বেরিয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনটা যে একেবারে পরিকল্পিত, ওর আর একটা এক্সাম্পল হচ্ছে নির্বাচন শেষ ওই দিনই বাংলাদেশের যখন মন্ত্রিপরিষদের আলোচনায় নাম আসলো যে কারা কারা নতুন মন্ত্রিপরিষদ হবেন, তখন সেই ডক্টর খলিলুর রহমান সাহেবের নাম চলে আসছেন, যিনি এখন বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। তৎকালীন সময়ে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আমার এখনও মনে আছে যে কতটা গুপ্তচরগিরি তিনি সেখানে করেছেন,
যে তিনি যখন ওখানে দায়িত্ব পালন করছেন তখন তাকে বিএনপির পক্ষ থেকেও বাধা প্রদান করা হয়েছিল যে এই লোকটি এখানে কেন, এবং জনাব সালাউদ্দিন সাহেব যিনি এখন বর্তমান সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন তার বিরুদ্ধে স্পষ্ট বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। তার মানে কতটা ডিপ স্টেটের লোক তিনি যে তাকে সালাউদ্দিন সাহেবও চেনেন নাই, অথবা সালাউদ্দিন সাহেবকে অভিনয় করে বলতে হয়েছে তার বিরুদ্ধে, যাতে করে এই বক্তব্যটার মাধ্যমে আপনারা যারা বিপরীত জায়গায় রয়েছেন জামাত কিংবা অন্য দলের, তারা যাতে আবার খলিল সাহেবের পক্ষে থেকে ওনাকে দায়িত্ব পালনের তৎকালীন সময়ের দায়িত্বের জন্য তার পক্ষে থাকেন, আর বিএনপি বিরোধিতা করে তার জন্য দেখিয়েছে লোকটা আমাদের না, লোকটা তাদের। এবং সর্বশেষ দেখা গেল লোকটা কার সেটার প্রমাণ ওই যে মানে আর সহ্য হলো না, লোকটাকে একদিনের মধ্যেই নিতে বাধ্য হয়েছে বিএনপি, তাকে কিন্তু মন্ত্রিপরিষদের সদস্য করা হয়েছে। এখন কিন্তু নির্লজ্জভাবে এই যে একটি কাজ করা হয়েছে, এই কাজটি এখন কেউ সমালোচনায় আনবে না, আলোচনায় আনবে না। আপনারা নিজেরাই দেখেন যে আপনি নিজে যেই ব্যক্তি নিয়ে সমালোচনা করলেন সেই ব্যক্তি এখন কিভাবে একদিনের মধ্যে রাষ্ট্রের পররাষ্ট্র উপদেষ্টা হয়। যোগ্যতার মাপকাঠিতে একজন ব্যক্তিকে আপনি নিয়োগ দিতেই পারেন, যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গা থেকে, কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের স্বার্থে যেই মানে যেখানে পর্যন্ত আলোচনায় এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিও তাকে রাষ্ট্রের প্রয়োজনে, আমরাই বলেছিলাম তাকে দরকার, জামাত আসুক বিএনপি আসুক তাকে রাখুক, তার মতো ব্যক্তি পর্যন্ত বারবার বলেছেন যে আমি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আসতে চাই না, নেক্সট গভর্নমেন্টে থাকবো না, এবং সেটা কিন্তু সাংবাদিকদেরকেও বলে দেওয়া হয়েছে। সেই জায়গায় খলিলুর রহমান সাহেব এখানে ঢোকার মধ্য দিয়ে প্রমাণ হয় যে এটা একটা চুক্তির অংশ হিসেবে উনি এখানে প্রবেশ করেছেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা জানেন যে নির্বাচনটার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এত বড় একটি ইঞ্জিনিয়ারিং যেটা বাস্তবিক অর্থেই জামাতের মতো সংগঠন কিংবা 11 দলের পক্ষে বুঝে উঠে এই নির্বাচনের বৈতরণী পার হওয়া সম্ভব নয়। আপনি জনগণের যত বড় সমর্থনই আপনার থাকুক না কেন, পায়ে পায়ে বাধা তারা প্রদান করেছে, মিথ্যা বানোয়াট বক্তব্য তারা রটিয়েছে, তারপরে জামাত ইসলামকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ঠেকিয়ে দেওয়া হয়েছে। আমি কিছু তো এরকমও তথ্য আছে 10 থেকে 15% ভোট অটোমেটিক, যেখানে যা ছিল মানে নির্দেশনা এরকমই যে 10-15% ভোট জামাতের এমনিই কমিয়ে দেবা, সেটা যে আসন হোক। আপনি যদি 5টা ভোট পান ওটা কমাই দিতে হবে, আপনি যদি 20টা ভোট পান সেখানেও কমিয়ে দিতে হবে, মানে পার্সেন্টেজে আপনাকে ওই ভোট কমাইয়ে দিতেই হবে। এরকম একটা কথারও কিন্তু চোর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হয়েছে। জামাত ইসলামকে ঠকানোর জন্য যে কাজগুলো করেছে দেখেন, বাংলাদেশের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছিল, এটাও সিন্ডিকেটের অংশ হিসেবে, সবাই যে লাগবে এমন না। যমুনা টিভি সহ বিভিন্ন টিভিতে যখন আপনারা দেশের পক্ষেরও ভালো ভালো নিউজ পেতেন, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেখবেন যে সমস্ত মিডিয়াগুলো আপনাকে কেউ কোনো জায়গায় খুব ভালো কোনো কাভার দেওয়ার চেষ্টা করে নাই। তার মানে এটা একটা সিন্ডিকেটের অংশ হিসেবে আপনি এই সাপোর্টটা আর পান নাই। প্রশাসনিকভাবে যেখানে দল নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে মনে হয়েছে যেন একপাক্ষিক নির্বাচনের জন্য সবাই দায়িত্ব পালন করছেন, এবং ম্যাক্সিমাম জায়গায় সর্ব অবস্থায় এমন একটা মানে নাটক সাজানো ছিল, বাহিরে বোঝা যাচ্ছে না, কিন্তু সব নিরিবিলি অপেক্ষা করছে একটা বিশেষ ডিক্লারেশনের অপেক্ষায়। আমি সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটা নতুন করে এখন হওয়ার দাবি রাখে। কারণ কি, আপনি তো নির্বাচন করার জন্যই এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলেন যে সুষ্ঠু সুন্দর ধারায় একটি নির্বাচন তারা করবেন, এবং সেই নির্বাচনটা যদি একজন উপদেষ্টা তিনি তার বক্তব্যে স্পষ্ট বলে দিতে পারেন যে আমরা তাদেরকে ঠেকিয়ে দিয়েছি, এমনকি এখন যারা আছে তাদেরও ঠেকিয়ে দিতে হবে যাতে কোনো অবস্থায় মেইন স্ট্রিমে না আসতে পারে। জামাত ইসলামী মেইন স্ট্রিমে আসবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, বিএনপি মেইন স্ট্রিমে আসবে জনগণ সিদ্ধান্ত নেবে। আমার তো কাউকে ঠেকানোর প্রয়োজন নাই। আজকে যদি বিএনপি মেইন স্ট্রিমের দল হয় তাকে বাংলাদেশের জনগণ ভোট দিবে, তাকে সরকার গঠনের সুযোগ দিবে, সেটা আপনার পছন্দ হোক কিংবা না হোক, সেখানে তো বাধা দেওয়ার কিছু নাই। তেমনিভাবে বিএনপির জায়গায় যদি আজকে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে, তিনি মেইন স্ট্রিমের দায়িত্ব পালন করেন, তাকে ওখানে উঠতে জনগণ যদি সাহায্য করে, যেই অধিকারের কথা বলে আপনি তাদেরকে আসতে দিবেন না, সেই নারীরাই যদি ভোট প্রদান করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, আপনি ঠেকানোর কে? সারা বাংলাদেশের এই যে শিবিরকে মানুষ ভোট দিয়েছে,
অনেকেই আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে অপছন্দ যারা করেন জামাত শিবিরকে, তারা বারবার বলেছেন যে এই শিবির কেন আসবে, শিবিরের ঠেকাইতে হবে, প্রগতিশীল বিশ্ববিদ্যালয় ওদের কাজ কি? তা আপনি ঠেকানোর কে? যারা প্রগতিশীল দাবি করছেন, আপনি নারীর অধিকার দাবি করছেন, নারীরাই তো এই জনপ্রিয় ছাত্র সংগঠনকে ভোট দিয়েছে, শিবিরকে ভোট দিয়েছে, তো সেখানে তো আপনি আমার ঠেকানোর কিছু আসে যায় না। ঠিক একই উপায়ে বাংলাদেশের যে ভোটটা হয়েছে, এই ভোটে কেউ কাউকে ঠেকানোর তো কিছু নাই প্রিয় বন্ধুরা আমার। এখানে তো ভোট দিবেন জনগণ, জনগণ নারীরা মিলেই তো জনগণ। এখানের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সাধারণ নাগরিক সবাই মিলে যাকে পছন্দ করবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন। তো তাকে আপনি ডাইরেক্ট বললেন যে তাকে আমরা আসতে দেইনি, ঠেকিয়ে দিয়েছি, ভবিষ্যতেও যাতে আসতে না পারে আপনারা ঠেকিয়ে রাখবেন। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট সংবিধানের লঙ্ঘন, যে সংবিধানের দোহাই আপনারা দিচ্ছেন, বাংলাদেশের আইনের লঙ্ঘন, শপথের লঙ্ঘন। তারা যে উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের মূল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য গত সরকারের দায়িত্ব পালন করেছেন, সেটার স্পষ্ট লঙ্ঘন বিদায় আমি মনে করি রেজওয়ানার শুধুমাত্র শাস্তি নিশ্চিত করা নয়, বরং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় আরেকটি নির্বাচন করে তারপরে যারা আসলেই মেইন স্ট্রিম হওয়ার যোগ্যতা রাখে তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তাতে যদি জামাত ইসলাম আসবে, বিএনপি আসবে, কিন্তু যে কয়টা যার অধিকার আছে সেই কয়টা তাকে নিয়েই আসতে হবে। এর বাইরে কোনো ধরনের নিজেরা চাপিয়ে দেয়া, মন গড়া কোনো কিছু বর্ণনা করার সুযোগ কিন্তু নেই, করা ঠিক হবে না। আমি বর্তমান সরকারকেও বলবো, আপনাদের আত্মমর্যাদায় লেগেছে নিশ্চয়ই যে আপনি কন্ট্যাক্ট করে ক্ষমতায় এসেছেন, এটা নিশ্চয়ই ভালো লাগবে না শুনতে। আপনার স্বার্থেও উচিত বিরোধী দলের সাথে ইমিডিয়েট বক্তব্য দিয়ে নিজেরা সলা পরামর্শ করে দ্রুত পদত্যাগের কোনো রাস্তা বের করে তারপরে নির্বাচন দেওয়া যায় কিনা সেটা আপনারা করুন। না হয় এই গ্লানি আপনাকে বহন করতে হবে। কেন ভাই আপনি গ্লানি বহন করবেন? আপনিও তো 16 বছর পর্যন্ত নির্যাতিত একটি দল, আপনার তো আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল দাবি করা যেহেতু, এবং আপনারা মনে করেন যে অবশ্যই জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, তাহলে সেই জায়গায় রেজওয়ানার এই বক্তব্য, পররাষ্ট্রমন্ত্রীর এই সকল বিতর্কিত মন্তব্য, তাদেরকে আবার মানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া, এসব জিনিস কেন আপনি কাঁধে ভর করে তারপরে দীর্ঘ 5 বছর নিয়ম অনুযায়ী যে থাকতে হবে সেটা কেন শুনতে বা যাবেন, করতে বা যাবেন? অতএব যদি মুরাদ থাকে, সত্যি আত্মবিশ্বাস থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, আসুন একটি সুন্দর ধারায় নির্বাচন আবার করতে পারেন কিনা সেই পথ ক্লিয়ার করে। আপনি জনপ্রিয় না জামাত জনপ্রিয়, না আসলেই জামাতের এই জনপ্রিয়তা এখনও তৈরি হয়নি, এটার প্রমাণ দেওয়ার জন্য এই সরকারও ভূমিকা পালন করবেন, এটা আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। কারণ আমি মনে করি যে গত 16 বছরের যে ফ্যাসিজম, সেখান থেকে মুক্ত হয়ে এসে যদি ওই কন্ট্যাক্ট ভিত্তিক নির্বাচনটাই হয়, তাহলে আপনি যারা নির্বাচনকে বিভিন্ন কারণে প্রভাবিত করে গত 3টি নির্বাচন শেখ হাসিনাকে আমরা দায়ী করছি, সেই দায়ী করার জায়গাটা কিন্তু সঠিক থাকে না। কারণ আপনি ইঞ্জিনিয়ারিং করবেন, আরেকজন করেছে, তাহলে নির্বাচনের শুদ্ধতা কোথায়? আদতে বাংলাদেশে কি কোনো দিন কোনো সুষ্ঠু ধারায় নির্বাচন হবে না? ধরেন এদেশের জনগণ যে কোনো ব্যক্তিকে ভোট দিবে, একজন কৃষকও বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো জায়গায় তার যোগ্যতার মাপকাঠি পারমিট করে, সংবিধান অনুযায়ী তার যদি কোনো জায়গায় যাওয়ার স্কোপ থাকে, তাকে যদি আমি বলি যে আমরা তাকে ঠেকিয়ে দিয়েছি মেইন স্ট্রিম যাতে উনি যেতে না পারে, কেন রে ভাই? উনি মেইন স্ট্রিমে যাওয়ার যোগ্যতা কাভার করলে উনি যাবে, ওনাকে তো ঠেকাঠেকির কিছু নেই। আমি সেই কারণে আমি এই নির্বাচনটা কি বন্ধুত্ব আমার কাছে মনে হয়েছে এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, এবং এই জায়গা থেকে দেশবাসীকে এগিয়ে আসার, বের হয়ে আসার পথ প্রশস্ত করার, রাস্তা খুঁজে বের করার আমি আহ্বান জানাই। পাশাপাশি দেখেন বাংলাদেশের সংস্কার ইস্যু সব কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে, কোনো ইস্যু টিস্যু থাকবে আসবে আমার কাছে মনে হচ্ছে না, ইস্যুগুলো সব ম্লান হয়ে যাচ্ছে। আমরা নির্বাচনের সময় ভোট দিয়েছি গণভোটের পক্ষে, আমরা ভোট দিয়েছি হায়ের পক্ষে, আমরা গত 18 মাস সংস্কার কমিশন সংস্কারের বিভিন্ন দোহাই দিয়ে এটা সেটা করেছেন, আদতেই কিচ্ছু সেই জায়গায় আর হচ্ছে না। তাহলে এটা সম্পূর্ণ একটা নাটক, হাজার হাজার কোটি টাকা নষ্ট করে শুধু মিটিং করা হয়েছে, মিটিংয়ের পর মিটিং। তাহলে এই সংস্কার দিয়ে আসলে কি হবে? সে কারণে আমি বলেছিলাম যে জুলাই বিপ্লবের পরে অতি ভদ্রতা দেখিয়ে আপনারা ভুল করেছেন। এত ভদ্রতার জায়গা বাংলাদেশ না।
যারা বিপ্লব ঘটাতে সাহায্য করেছেন, আপনাদেরই উচিত ছিল বিপ্লবী চেতনার মানুষদেরকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ প্রদান করা। আপনাদের বিপ্লব ছিনতাই হয়ে গিয়েছে, এবং বিপ্লবটা ছিনতাই হয়ে গিয়ে আবারও ওই দুষ্ট চক্রের হাতেই সীমাবদ্ধ রয়েছে। তারাই আবার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, আইন কানুন পরিবর্তন করে নিজেদের লোকগুলোকেই বসানোর চেষ্টা করেছে। আমি নিশ্চয়ই এই কথাগুলো আপনাদের যাদের কাছে মনে হয়েছে যে না সঠিক, তারা এই বক্তব্যগুলোকে প্রচার করবেন, জনগণের কাছে পৌঁছে দিবেন। আমাদের সবাইকে আল্লাহ পাক সঠিক জায়গায়, সঠিক অবস্থায়, সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।